দুবাইতে সিকিউরিটি গার্ড জব পাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো সেটা হলো সিরিয়াল লাইসেন্স। আর সিরিয়াল লাইসেন্সের 5 দিন ক্লাস হয়, 5 দিন ট্রেনিং হয়, যেটা হলো থিওরি ক্লাস। ওকে, 4 দিন ক্লাস আর 1 দিন এক্সাম হয়। আর একদিন হচ্ছে ফিজিক্যাল টেস্ট হয়, মানে দৌড়াদৌড়ি বা জাম্প। তো সেই ব্যাপারে ভিডিও আজকে আমি আপনাদের কমপ্লিট বলবো, কীরকম টেস্ট হয়, কীরকম কী ক্লাস হয়, আর কীরকম কী যে ফিজিক্যাল টেস্ট সেটা হয়। আসসালামু আলাইকুম, নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলুন একদম শুরু করা যাক। সবার প্রথম সিরিয়াল যে ক্লাস, আপনি দুটো ল্যাঙ্গুয়েজে চয়েস করতে পারবেন। একটা হলো ইংলিশ, যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো দুবাইয়ের যে ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক। এই দুটো আপনার চয়েস। আপনি যদি ইংলিশ চয়েস করেন তাহলে আপনার এক্সামও হবে ইংলিশে আর ক্লাসও হবে ইংলিশে। আর যদি আপনি আরবিক জানেন, আরবিক চয়েস করেন, তাহলে ক্লাসও হবে আরবিকে আর এক্সামও হবে আরবিকে। এবারে আসি থিওরি ক্লাসে। থিওরি ক্লাস হবে 4 দিন, 4 দিন ক্লাস হবে, আর পঞ্চম দিনে আপনার এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সাম। সবার প্রথম দিনে যে ক্লাসটা হবে সেই দিনকে আপনাকে শেখানো হবে যে সিকিউরিটির উদ্দেশ্য কী, বা আপনার যে জব রেসপন্সিবিলিটি সেটা কী। সিকিউরিটির ব্যাপারে কিছু নলেজ আপনাকে দেওয়া হবে ওই দিনকে। এর সাথে ওই দিনকে এমার্জেন্সি সিচুয়েশন কী করে হ্যান্ডেল করতে হয়, এর সাথে জানানো হবে এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম। কোনো কারণে যদি আপনার সামনে কোনো এমার্জেন্সি ঘটনা ঘটে, তাহলে সেখানে কী করে আপনি প্রিভেন্ট করবেন, সেটা কী করে আটকাবেন, সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো জানানো হবে। আর জানানো হবে ফায়ার আর ফায়ারের সেফটি যে রুলগুলো, সেগুলো আপনাদের শেখানো হবে। এটা প্রথম দিনের ক্লাসগুলো বলছি। আর তার সাথে শেখানো হবে যে ফায়ার জিনিসটা কী, কত রকমভাবে আগুন লাগতে পারে, আর আগুনের কত রকমের প্রকার, ফায়ারের কত রকমের প্রকার, পুরো আগুনের ব্যাপারেও আপনাদের ওই দিনকে শেখানো হবে। ইলেকট্রনিক জিনিস থেকে কী জিনিস মানে দুর্ঘটনা ঘটতে পারে, সেই ব্যাপারে আপনাদের কী করে প্রিভেন্ট সেগুলো করবেন, কী করে তার বিরুদ্ধে প্রতিরোধ করবেন। আর তার সাথে শেখানো হবে ক্রাইম সিনস, আর তার ব্যাপারে কিছু আলোচনা। আপনার সামনে যদি কোনো রকমের কোনো ক্রাইম হয়ে যায়, কোনো দুর্ঘটনা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওখানে কী কী কালেক্ট করবেন, কী কী আপনার দেখার বিষয় আছে, সেই ক্ষেত্রে কী কী প্রতিরোধ আপনি নেবেন, কী কী ব্যবস্থা আপনি নিতে পারবেন, কোন কোন আইন আপনার হাতে আছে আপনি যেগুলো নিতে পারবেন, কাউকে অ্যারেস্ট করতে পারবেন কিনা, কারোর বিরুদ্ধে কি আপনাকে কোনো পুলিশকে ইনফর্ম করতে হবে কিনা, বা সেই এমার্জেন্সি সিচুয়েশন কী করে হ্যান্ডেল করবেন। এই সমস্ত বেসিক জিনিসগুলো আপনাকে প্রথম দিনে শেখানো হবে। দ্বিতীয় দিন থেকে শুরু হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিক, সেটা হলো পেট্রোলিং। পেট্রোলিং কি? পেট্রোলিং বাংলা ভাষায় যেটাকে আমরা বলি টহল। ঠিক আছে, আপনি যেই এলাকায় আপনার ডিউটি থাকবে সেই জায়গায় আপনাকে রাউন্ড দিতে হবে, টহল করে দেখতে হবে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। বা আপনি ধরুন কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন, কোনো ফ্যাক্টরিতে আপনার ডিউটি পড়েছে, বা কোনো একটা অ্যাকোমোডেশন ধরে নিন, কোনো একটা অ্যাকোমোডেশনে আপনার ডিউটি পড়েছে, ক্যাম্পে, যেটা আমরা যে ক্যাম্পে থাকি, সেই ক্যাম্পে কোনো জায়গায় কোনো রকম কোনো খুঁত আছে কিনা আপনাকে ঘুরে দেখতে হবে। কোনো ইলেকট্রনিক ধরুন প্যানেল বোর্ড, বা কোনো যে পানি যে আমরা যে নল যে ব্যবহার করি, জলের নল, সেই নলের ব্যাপারে, বা কোনো রকম কোনো বিল্ডিংয়ে কোনো কোথাও খুঁত আছে কিনা, কোনো ভাঙাচোরা অংশ আছে কিনা, কোনো জায়গাতে কারোর অ্যাক্সিডেন্ট বা ক্ষতি হতে পারে কিনা, এরকম টহল দিয়ে আপনাকে সব কিছু দেখতে হবে, সব কিছু চেক করতে হবে। তো এই ডিউটি আর রেসপন্সিবিলিটি যে পেট্রোলিং, সেটা আপনাদের ওই দিনকে পুরোপুরি পেট্রোলিংয়ের ব্যাপারে দ্বিতীয় দিনে আপনাদের বোঝাবে। পেট্রোলিং বুঝতে পারছেন, টহল দেওয়া যেটা বলে। তো আপনাকে পুরো রাউন্ড মারার ব্যাপারটা ওই দিনকে বোঝাবে দ্বিতীয় দিনে। আর এই পেট্রোলিংয়ের দিনেই আরও একটা জিনিস শেখানো হবে, যেটা হলো অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল যেটা একটা জিনিস ছোটোভাবে বুঝে নিন। আপনি যেই জায়গায় এরিয়ায় কাজ করবেন, সেখানে ঢোকার আগে কোনো লোক আপনার থেকে পারমিশন নেই, তাই না? আপনি কাকে অ্যালাউ করবেন, কাকে অ্যালাউ করবেন না, এই জিনিসের ব্যাপারে, এটা হলো অ্যাক্সেস কন্ট্রোল। আপনার হাতে অ্যাক্সেস থাকবে, আপনি কাকে ভিতরে ঢোকার জন্য পারমিশন দেবেন, কাকে দেবেন না। এটাও ওই দিনকে, যেদিনকে আপনার পেট্রোলিং হবে, ওই দিনকেই শেখানো হবে এটা। তৃতীয় দিন যে ক্লাস থাকবে সেটা হলো হেলথ আর সেফটি। নিজের হেলথ বলতে নিজের ব্যাপারটা নয়, আপনি যেখানে ডিউটিরত অবস্থায় থাকবেন, সেখানে যদি কোনো ব্যক্তির কোনো স্বাস্থ্যের অবনতি ঘটে, কোনো এমার্জেন্সি কেস হয়, তার শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে আপনার কী করণীয়। আপনি অ্যাম্বুলেন্সকে ফোন করবেন, নাকি নিজের কিছু ফার্স্ট এড দেবেন, কিছু যে জরুরি অবস্থায় যা যা করণীয়, সেগুলো আপনাকে ওই ব্যাপারে বোঝানো হবে ওই সময়। চাইলে সিপিআরও দিতে পারেন। কোনো ব্যক্তির মৃত্যু হয়ে গেলে আপনার কী করণীয়, পুলিশকে কল করবেন নাকি অ্যাম্বুলেন্সকে কল করবেন, সেই ব্যাপারে পুরোপুরি সেফটি দিকে দেওয়া হবে। আর তার সাথে যে ফায়ার, যে আমরা যে আগুন যে কোনো জায়গায় লেগে গেলে যে ফায়ার এক্সটিংগুইশার যেটা ইউজ করি, অগ্নিনির্বাপক যন্ত্র, তো সেটা কী করে ব্যবহার করতে হয়, তার কী কী কাজ, কী কী সেফটি রুলস থাকে, সব কিছু ওই দিনকে বোঝানো হবে। চতুর্থ দিনে সেটা হলো কমিউনিকেশান আর মানুষের সঙ্গে ডিল করা। কোনো ব্যক্তি আপনার সঙ্গে, অচেনা ব্যক্তি এসে আপনাকে জিজ্ঞেস করবে এই ব্যাপারে, ওই ব্যাপারে, ওই এরিয়ার ব্যাপারে, বা যে ভেতরের যে জায়গায় আপনি কাজ করছেন সেই জায়গার ব্যাপারে যে আপনাকে জানবে। তো সেই ক্ষেত্রে মানুষের সঙ্গে কী করে কমিউনিকেট করতে হয়, কী করে তাদের সঙ্গে ডিল করতে হয়, সেই ব্যাপারে আপনাকে ওই দিনকে জানানো হবে। আর তার সঙ্গে পিওডি, পিপল অফ ডিটারমিনেশন, যারা শারীরিকভাবে সক্ষম নয়, ধরুন কিছু এক্সাম্পল থাকে না, যেমন অন্ধ বা কোনো প্রতিবন্ধী ব্যক্তি, বা কথা বলতে পারে না, বোবা, তো এরকম মানুষের সঙ্গে কী করে ব্যবহার করতে হয়, তাদের যে জরুরি সময় তাদের কী করে হেল্প করতে হয়, কিছু সাইন ল্যাঙ্গুয়েজ আপনাকে ওরা হয়তো দেখাতে পারে, তাদের সঙ্গে
মানে মুখে কথা না বলেও কী করে বার্তালাপ করা যায় অন্ত ব্যক্তিদের সঙ্গে, বোবা ব্যক্তিদের সঙ্গে। তো এইসব পিপল অফ ডিটারমিনেশন যে সমস্ত ব্যক্তিগুলো থাকে, পিওডি পিপল, তাদের সঙ্গে কমিউনিকেশনের যে মাধ্যম সেটাও আপনাদের দিকে শেখানো হবে। আর পঞ্চম দিনে, সবার শেষের দিনে এক্সাম। তো এবার এক্সামের ব্যাপারটা একটু বলে দিই, আগেও বলেছি, এখনও একবার বলে দিই হালকা করে। এক্সাম হবে রিটেন এক্সাম, আর কোনো পেপারের নয়। দুবাই কিন্তু পেপারলেস, দুবাই কোনো পেপারের কাজ হবে না। এটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। ওরা আপনাকে 60 নম্বর প্রশ্ন দেবে, 60টা প্রশ্ন দেবে, আর প্রত্যেক প্রশ্ন 1 মিনিট করে থাকবে। তো সেক্ষেত্রে 40 নম্বর থাকে মাল্টিপল চয়েস এমসিকিউ, তো সঠিক উত্তর বেছে নিন যেটা, আর বাকি 20 নম্বর থাকে ট্রু ফলস, সঠিক না ভুল। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে 40 নম্বর কিন্তু পেতেই হবে, ঠিক আছে? সব মিলিয়ে পেতে হবে 40 নম্বর 60 নম্বরের মধ্যে, আর সময় থাকে পার প্রশ্ন 1 মিনিট করে। তো এটা হয়ে গেল থিওরি ক্লাস আর তার এক্সামের ব্যাপারে বলে দিলাম। এবারে এই থিওরি ক্লাস আর এক্সামের দুটো টিপস আপনাদের বলে দিই। যে এই 4 দিন ক্লাস চলবে, ওই সময় ক্লাসে কিন্তু মনোযোগ দিয়ে আপনাকে সব কিছু শুনতে হবে। আর সেই সঙ্গে যে আপনার ট্রেনার যে ক্লাস নেবেন, শিক্ষক যে টিচার, সে যদি আপনাকে বলে দেয় কোনো প্রশ্ন, এই প্রশ্নটা মন দিয়ে নোট করুন, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এরকম ব্যাপারে যদি কিছু নোটিশ আপনাকে দিয়ে থাকে, কিছু মার্ক করে থাকে, সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেবেন। তো সেইগুলো পরীক্ষায় আসার চান্স খুব বেশি। আর দ্বিতীয় টিপস যেটা, সেটা হলো এই যে মানে প্রশ্ন যে কীরকম কী প্রশ্ন আসে, দুবাইয়ের সিকিউরিটি গার্ডের যে লিখিত পরীক্ষা হয় কীরকম কী প্রশ্ন আসে, তো এর জন্য ইউটিউবে অনেক ভিডিও আপনি পাবেন। আমি দিলাম না ভিডিও, আর অনেক বড় হয়ে যায়, শুধু সময় নষ্ট করে লাভ নেই। আপনার ইউটিউবে অনেক এরকম চ্যানেল দেখবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দুবাই সিকিউরিটি গার্ড জব কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, এরকম করে সার্চ করুন দুবাই সিকিউরিটি গার্ড। এই হিন্দিতে দেওয়া থাকে, তো আপনারা হিন্দি হয়তো টুকটাক বুঝতে পারবেন। তো ইংলিশে প্রশ্নগুলো ইংলিশে দেওয়া থাকে, আর বাকি যারা বলেন ওরা সব হিন্দিতে বলবে হয়তো। আপনারা গিয়ে দেখুন প্রশ্ন যেগুলো প্রশ্ন যে ব্যাপার, সেটা আপনাদের 4 দিন ক্লাস করাবে, এই ক্লাসের মধ্যে থেকেই প্রশ্নগুলো আসবে। আর ওনারা যারা টিচার, যারা ট্রেনিং নিচ্ছেন, আপনারা যারা ক্লাস করাচ্ছেন, যারা, ওরাই আপনাকে বলে দেবে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো নোট করুন, সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। তো লিখিত পরীক্ষা হয়ে গেল, এবারে ফিজিক্যাল টেস্ট, দৌড়াদৌড়ি বা জাম্পিং যে ব্যাপারটা সেটা। তো ফিজিক্যাল টেস্টের নিয়ম একটা বলে দিই। ফিজিক্যাল টেস্টে আপনার 3বার চান্স থাকবে, 3বারের মধ্যে আপনাকে ক্লিয়ার করতে হবে। তো সবার প্রথম যে টেস্ট হলো সেটা হলো বিপ টেস্ট। ট্রেনার যে থাকবে সে একটা বিপ শব্দ করবে, আপনাকে একটা লাল দাগ দেওয়া থাকবে, অন্যদিকে আরেকটা লাল দেওয়া থাকবে, তাহলে 2টো লাল দেওয়া থাকবে। দাগ দেওয়া, প্রথম লাল দাগ থেকে আপনাকে দৌড়াতে শুরু করতে হবে। বিপ শোনার পর অপর প্রান্তে যে লাল দাগ থাকবে সেখানে গিয়ে থামতে হবে। পরে ট্রেনার যখন আবার বিপ শব্দ করবে, আবার আপনাকে ওখান থেকে দৌড়ে স্টার্ট করে আপনার যে আগের জায়গা সেখানে ফিরে আসতে হবে। দূরত্বটা থাকবে 20 মিটারের মতো। তবে এর জন্য একটা নিয়মকানুন আছে, আপনাকে এই বিপ টেস্টটা পাস করতেই হবে। 3বার সুযোগ থাকবে আপনার কাছে, 3বারের মধ্যে এটা না পাস করতে পারলে আপনাকে আর কোনো রকম কোনো পরীক্ষা দেওয়ার জন্য অ্যালাউ করা হবে না, কোনো রকম কোনো টেস্ট অ্যালাউ করা হবে না, আপনি তার মানে ফেল। এটা কম্পালসারি, এটা পাস করতেই হবে, তবে আপনি পরবর্তী যে টেস্টগুলো সেখানে যাবার অনুমতি পাবেন। তো যে পাস করার যে লেভেল যেটা, সেটা মেয়েদের জন্য থাকে 3.1 আর ছেলেদের জন্য থাকে 7 লেভেল, মানে একটা স্তর আর কি। তো এটা ওখানে ওরা ডিসাইড করবে কি কোনটা কী রকম স্তর, ওরা বলে দেবে সেখানে। তো বিপ টেস্টের পরে যে টেস্টটা হবে সেটা হলো হরাইজন্টাল জাম্প টেস্ট। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিপ টেস্টে পাস করলে তবে আপনি এই টেস্টের জন্য অনুমতি পাবেন। হরাইজন্টাল জাম্প টেস্টে গেলে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, ছেলেদের জন্য 1.8 মিটার আর মেয়েদের জন্য 1.6 মিটার। তো এটাকে 1 লাফে কভার করতে হবে পুরো দূরত্বটাকে, আর এটার জন্য 2টো চান্স থাকবে আপনার। তবে হ্যাঁ, আরও একটা কথা, যদি এই টেস্টটাই যে হরাইজন্টাল জাম্প যেটা, সেটা যদি আপনি ফেল করে যান, তারপরে আপনি পরবর্তী টেস্টের জন্য যাবার অনুমতি পাবেন। এটা হলো অনেকটা মেন সাবজেক্টের মতো, কিন্তু ওটা যেটা ছিল আগে সেটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, ওটা হচ্ছে পাস করতেই হবে, যেটা বিপ টেস্ট যেটা, এটা মেন সাবজেক্ট। ওকে, এটা যদি আপনি ফেল করেন তারপরে পরবর্তী যে টেস্টটা সেটা যাওয়ার জন্য অনুমতি পাবেন। নেক্সট যে টেস্টটা সেটা হলো স্লেড পুশিং টেস্ট। এটা হলো একটা চাকাযুক্ত মানে গাড়ির মধ্যে একটা ওজন দিয়ে দেওয়া হবে, একটা নির্দিষ্ট দূরত্ব আপনাকে সময়ের মধ্যে কভার করতে হবে, এটা আর ঠেলে ওই পারে নিয়ে যেতে হবে, এই পার থেকে ওই পারে। তো দূরত্ব যেটা থাকবে সেটা 10 মিটার, ছেলে আর মেয়েদের জন্য সেম 10 মিটার দূরত্ব থাকবে, কিন্তু ছেলেদের জন্য ওজন থাকবে 30 কেজি আর সময় থাকবে 4 সেকেন্ড। 4 সেকেন্ডের মধ্যে ওই 30 কেজি দূরত্বটা, এই 30 কেজি যে ওজনটা, সেটা ঠেলে 10 মিটার নিয়ে যেতে হবে। আর মেয়েদের জন্য থাকবে 5 সেকেন্ড টাইম, ওজন থাকবে 15 কেজি, আর এই দূরত্ব কিন্তু সেম 10 মিটার, মানে 15 কেজি ওজনটাকে 5 সেকেন্ডের মধ্যে ঠেলে 10 মিটার নিয়ে যেতে হবে। নেক্সট যে টেস্টটা হলো সেটা হলো স্লেড পুলিং টেস্ট। আগে একটা পুশ করেছেন, এবার একটা পুল করবেন, টানবেন। তো ওজন যেটা থাকবে সেটা একই, ছেলেদের জন্য 30 কেজি, মেয়েদের জন্য 15 কেজি। আর ডিস্টেন্স যেটা থাকবে সেটাও একই 10 মিটার, শুধু সময়টার পার্থক্য থাকবে। ছেলেদের জন্য থাকবে 6 সেকেন্ড আর মেয়েদের জন্য থাকবে 7 সেকেন্ড। বাকি যেটা ঠেলছিলেন ওটাকেই টানবেন আর কি, টানা, এটা পুল।
এবার সবার যে শেষ যেই টেস্টটা, সেখানে যাওয়ার আগে একটা কথা বলে দিই। আপনি যে 2, 3 আর 4 নম্বর টেস্টটা দিলেন, প্রথমে হরাইজন্টাল জাম্প, স্লেড পুল আর স্লেড পুশ, যেটা এই 3টে টেস্টের মধ্যে যদি কোনো একটা ফেল করেন, তাহলে আপনাকে 5 নম্বর টেস্টে একবার শেষ সুযোগ দেওয়া হবে আপনাকে। সেটা হলো স্প্রিন্টিং টেস্ট। স্প্রিন্টিং টেস্ট সেটা সবথেকে শেষ আপনার জন্য মানে চয়েস। প্রথমে যেটা কম্পালসারি ছিল, যেটা বিপ টেস্ট, ওটা তো আপনাকে পাস করতেই হবে, না হলে এইগুলো অ্যালাউ নেই, এগুলো করতে পারবেন না পুরোপুরি, তাহলে আপনার সিরাটা ফেল হয়ে যাবে। তো প্রথম টেস্ট পাস করার পরে যদি এই 3টে টেস্ট থাকবে, 2, 3, 4 নম্বর টেস্টের মধ্যে যদি কোনো একটা ফেল করে যান, তারপরেও আপনাকে ওরা একবার চান্স দেবে, যেটা শেষ চান্স, সেটা হলো স্প্রিন্টিং টেস্ট। স্প্রিন্টিং টেস্টটা কী হবে, এটা আপনাকে খুব জোরে দৌড়তে হবে। ডিস্টেন্স থাকবে 35 মিটার। ছেলে আর মেয়েদের জন্য সেম থাকবে ডিস্টেন্স, শুধু সময় থাকবে ডিফারেন্ট। ছেলেদের জন্য থাকবে 6 সেকেন্ড, মেয়েদের জন্য থাকবে 8 সেকেন্ড। এই সময়ের মধ্যে আপনাকে 35 মিটার দূরত্বটা যত জোরে পারেন কভার করতে পারবেন। এটা হলো আপনার জন্য শেষ চান্স। তো একটা মোটামুটি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। যারা স্কুলে পড়ে থাকবেন, যেটা উচ্চ মাধ্যমিক, যেটা 12 ক্লাসে, জানবেন যে কীরকম সাবজেক্টের ভাগ কীরকম থাকে। দুটো কম্পালসারি থাকে, বাংলা ইংরাজি কম্পালসারি থাকে। তারপরে যে কটা যে যার মাঝে মাঝে সাবজেক্টগুলো থাকে, আমি আর্টস নিয়ে পড়েছি, যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এইগুলো এই সমস্ত থাকে মেন সাবজেক্ট যেগুলো। তারপরে 4th সাবজেক্ট একটা এক্সট্রা থাকে। তো এখানেও সেই রকম ব্যাপার। প্রথম যে বিপ টেস্ট, সেটা আপনার জন্য কম্পালসারি সাবজেক্ট। বাকি যে 2, 3 টেস্ট যে ছিল, হরাইজন্টাল জাম্প আর তারপরে পুল আর পুশ, এই 3টে টেস্ট হলো মেন সাবজেক্ট। এর মধ্যে একটাতে ফেল করলেও পরে একটা 4th সাবজেক্ট থাকবে, যেটা হচ্ছে ওই যে স্প্রিন্টিং টেস্ট। এটাতে আপনি পাস করলেও এই যে এখানে একটা ফেল করে গেছেন, এটা কভার হয়ে যাবে। তো আশা করছি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যেটুকু মাথার মধ্যে ঢুকেছে রেখে দিন, বাকি এখানে ক্লাস যখন করতে আসবেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, একটু আপনার কোনো রকম ডাউট থাকবে না। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।